ইভিএমকে এমনভাবে ডিজাইন করা যাতে মিনিটে সর্বাধিক 5টি ভোটই রেকর্ড হবে। ফলে কোনো দুষ্কৃতী ইভিএম লুট করলে আধা ঘন্টার মধ্যে সর্বাধিক 150টি ভোটই দিতে পারবে, তার মধ্যে হয়তো পুলিশ বা অন্য ফোর্স তার কাছে পৌঁছে যাবে। যে পার্টি হেরে যায় সে চিৎকার করতে থাকে যে এই ইভিএম হ্যাক হয়েছে, আর জিতে গেলে চুপ থাকে। ভারতে এমন কোনো পার্টি নেই যে ইভিএমকে দোষ দেয়নি, আর এমন কোনো পার্টি নেই যে জেতার পরে ইভিএম নিয়ে কিছু বলেছে। অবশেষে ৩রা জুন ২০১৭তে ইলেকশন কমিশন সব পার্টিকে চ্যালেঞ্জ করে যে যারা বলে ইভিএম হ্যাক করা সম্ভব তারা বিশ্বের যে কোনো এক্সপার্টকে নিয়ে আসুক এবং ইভিএমকে হ্যাক করে দেখা। কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দলই ইভিএম হ্যাক করতে সেখানে পৌঁছায়নি। দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের রেজাল্টের পর অন্যান্য বারের মতো এবারেও ইভিএমকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দলের বিভিন্ন নেতা নেত্রীরা তীব্র আক্রমণ শানিয়েছে ইভিএমকে নিয়ে। ইভিএমকে হ্যাক করা হয়েছে বলে এমন অভিযোগ করা হচ্ছে। তাহলে একবার দেখে নেওয়া যাক কতটা হ্যাক করা সম্ভব ইলেকট্রনিক ভোটিং মেশিনকে। ভারতে প্রথম ভোট ব্যালট পেপারেই হতো, যেখানে ভোটার ব্যালট পেপারে মোহর লাগাত। পরে মোহর লাগানো ব্যালট গণনার পর ঠিক হতো কে উইনার। 1 জানুয়ারি ২০২৩ এ দেওয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতে ৯৪,৫০,০০,০০০ রেজিস্টার্ড ভোটার আছে, যা আমেরিকায় থাকা ১৬,৮৪,০০,০০০ রেজিস্টার্ড ভোটারের তুলনায় ৫.৫ গুণেরও বেশি। ভারত এমন একটি দেশ যেখানে প্রত্যেক মাসে কোথাও না কোথাও ভোট হয়। এত সংখ্যক মানুষের ভোটের জন্য কয়েক কোটি ব্যালট পেপারের প্রয়োজন, আর তার জন্য কয়েক লক্ষ গাছ কাটতে হতো। একে প্রসেস ও তারপর এই ব্যালট গণনার জন্য প্রয়োজন হয় কয়েক হাজার মানুষের। তাই খরচ ও সময় বাঁচাতে প্রয়োজন ছিল ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর। ব্যালট বক্সে যে ইনভ্যালিড ভোট বা সন্দেহজনক ভোট পড়ত সেটা ইভিএম পুরো বন্ধ করে দিয়েছে। ব্যালট পেপার ঠিকমতো ভাঁজ খুলে তাতে মোহর লাগিয়ে আবার ঠিকমতো ভাঁজ করতে হয়, অন্যথায় ভোটটি নষ্ট হবার সম্ভাবনা থাকে। ফলে এটা অনেক স্লো প্রসেস। ইভিএম ইনভ্যালিড ভোট বন্ধ করার পাশাপাশি অনেক দ্রুত ভোট করতে পারে। অতীতে ৯০-এর দশকে বন্দুকের জোরে বিহার বা অন্যান্য জায়গার বুথ ক্যাপচারিং এর কথা আমরা অনেকেই শুনেছি, যেখানে ব্যালট বক্স রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হতো। আর বুথ ক্যাপচারিং না করতে পারলে ব্যালট বক্সে কালি ফেলে দেবার উদাহরণও প্রচুর আছে। সেটি ইভিএম আসার পর এটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পোলিং অফিসার বুথের পরিস্থিতি খারাপ বুঝলে একবার ক্লোজ বাটন চাপলে আর কোনো ভোটই সম্ভব নয় ওই ইভিএম। আর ইভিএমকে এমনভাবে ডিজাইন করা যাতে মিনিটে সর্বাধিক 5টি ভোটই রেকর্ড হবে। ফলে কোনো দুষ্কৃতী ইভিএম লুট করলে আধা ঘন্টার মধ্যে সর্বাধিক 150টি ভোটই দিতে পারবে, তার মধ্যে হয়তো পুলিশ বা অন্য ফোর্স তার কাছে পৌঁছে যাবে। ১৯৮২তে কেরালার উত্তর পারাভুর বিধানসভা কেন্দ্রে প্রথম ব্যবহৃত হয় ইভিএমের। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম দুটি কোম্পানি তৈরি করে থাকে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যা বেঙ্গালুরুতে অবস্থিত, আর অন্যটি হায়দ্রাবাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ইভিএমে দুটি ইউনিট থাকে, কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিট। এই দুটোই ৫ মিটার ক্যাবেল দিয়ে জোড়া থাকে। ব্যালটিং ইউনিট ভোট কম্পার্টমেন্টে রাখা হয়, যাতে ভোটাররা ভোট দেয়। কন্ট্রোল ইউনিট প্রিসাইডিং অফিসারের কাছে থাকে। এই কন্ট্রোল ইউনিটেই সমস্ত ভোট স্টোর হয়। প্রথমে প্রিসাইডিং অফিসার পরিচয়পত্র দ্বারা ভোটারকে ভেরিফাই করে নেয়, তারপর কন্ট্রোল ইউনিট দ্বারা ব্যালট ইউনিটকে অ্যাক্টিভেট করে। এরপর ভোটাররা ব্যালট ইউনিটে চিহ্নের পাশে থাকা বাটনে ভোট দেয়। আগের ইভিএমে ভিভি প্যাড না থাকলেও পরে আরও স্বচ্ছতা আনতে ২০১৪তে একে অ্যাড করা হয়। ভোটার কোন প্রার্থীকে ভোট দিচ্ছে তা এই ভিভি প্যাডে দেখা যায়, ফলে ভোটার এক প্রকার কনফার্ম হতে পারে যে তার দেওয়া ভোট ঠিক জায়গায় পড়েছে। ইভিএম একটি স্ট্যান্ড অ্যালোন মেশিন। এর সাথে ওয়াইফাই, ব্লুটুথ বা ইন্টারনেট কানেক্টিভিটি থাকে না, যাতে দূর থেকে এটিকে কন্ট্রোল বা ছেড়ছাড় করা যায়। একটি ইভিএম সর্বাধিক ৩৮৪০টি ভোটই রেকর্ড করতে পারে। সাধারণত কোনো পোলিং স্টেশনে মোট ভোটারের সংখ্যা ১৫০০-র অধিক হয় না। ইভিএম এর কন্ট্রোল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল এর কাছে থাকে। ইলেকশন ডেট আসলেই বেল গোটা ভারতবর্ষ জুড়ে ইভিএম এ ডিস্ট্রিবিউশন শুরু করে দেয়। এই ডিস্ট্রিবিউশন ইভিএম র্যান্ডমাইজেশন থ্রু হয়ে থাকে, অর্থাৎ এই মেশিনে যে সিরিয়াল নাম্বার থাকে সেটা অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয়। কোন মেশিন কোথায় যাবে তা কেউ জানে না। যেখানে ভোট হয় প্রথমে সেই জেলার স্ট্রং রুমে ইভিএম পাঠানো হয়। এই স্ট্রং রুম খুব সুরক্ষিত হয়। লাইভ ক্যামেরা, স্পেশাল সিকিউরিটি ফোর্স দ্বারা এটি সুরক্ষিত থাকে। যে স্ট্রং রুমে ইভিএমকে রাখা হয় সেই সময় সমস্ত দল তাদের রিপ্রেজেন্টেটিভকে সেখানে পাঠায়। ইলেকশন কমিশন সব দলের উপস্থিতিতে ইভিএমকে স্ট্রং রুমে রাখে। স্ট্রং রুম একবার লক হয়ে গেলে এটি আর খোলা হয় না। স্ট্রং রুমে লাইভ ক্যামেরা ও টাইট নিরাপত্তা ব্যবস্থা থাকে। যে কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো সময় স্ট্রং রুমের নিরাপত্তা চেক করতে পারে। এরপর ভোটের ডেট ফাইনাল হলে ইভিএমকে জেলার স্ট্রং রুম থেকে আলাদা আলাদা এলাকার স্ট্রং রুমে পাঠিয়ে দেওয়া হয় সেম প্রসেসে। এরপর পোলিং স্টেশনে পাঠানো হয়, অর্থাৎ যেখানে ভোটাররা ভোট দেয়। প্রত্যেক মেশিনে একটি করে ইউনিক আইডি থাকে। এই আইডিতে প্রত্যেক বুথের ভোট নির্ধারণ করা থাকে। ইভিএম ওই বুথে পৌঁছানোর পর সমস্ত বুথ কর্মী ও পলিটিক্যাল পার্টি মিলে এটিকে মিলিয়ে দেখা হয়। কোনো মিস্টেক হলেই সমস্ত প্রসেস বন্ধ করে দেওয়া হয়। ইভিএম সেট আপ হওয়ার পর ভোটদান হবার আগে ইভিএমে মক পোলিং হয়, অর্থাৎ যত পলিটিক্যাল পার্টি আছে সবাইকে দেখিয়ে প্রত্যেক দলের প্রার্থীকে ভোট দিয়ে দেখানো হয় এবং সেটি ভিভি প্যাড দিয়ে ভ্যালিডেটও করানো হয়। যদি একটি প্রসেস ও মিস ম্যাচ হয় তাহলে পুরো প্রসেস সেখানেই বন্ধ করে দেওয়া হয়। সমস্ত পার্টির লোকজন ও বুথ কর্মীরা সম্মতি দেওয়ার পর
সবার স্বাক্ষর নেওয়া হয় এবং তারপরেই ভোট দান শুরু হয়। অনেক বিরোধী দলের নেতা নেত্রীরা এটা বলেন যে 100 থেকে 200 ঠিক আছে, কিন্তু এরকম প্রোগ্রাম করা হয় যে 1000 পর্যন্ত কোনো কিছু হবে না, যখন 1 লাখ পার হবে তখন সমস্ত ভোট একটি পার্টিকেই চলে যাবে। এই ব্যবস্থা কোনো পার্টিকে করতে হলে এই সমস্ত প্রসেসের মধ্যে লাইভ ক্যামেরা, সিকিউরিটি সবকিছু উপেক্ষা করে ইভিএম চুরি করে প্রোগ্রামিং চেঞ্জ করে আবার রেখে দিতে হবে। কিন্তু কত মেশিন চুরি করবে আর যে চুরি করবে সে কি করে জানবে সেটি তার এলাকার কোন বুথে যাবে? কিন্তু এটি তখন সম্ভব যদি আগে থেকেই যে মেশিন বানাচ্ছে সে প্রোগ্রামিং চেঞ্জ করে রাখে। কিন্তু এক্ষেত্রে র্যান্ডম ইভিএম চেক করেও লাখ ভোট দেবার পরেও কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। বিরোধীদের আরও দাবি একবার ভোট দেবে কিন্তু দুবার ভোট হয়ে যাবে। আসলে ব্যালট ইউনিটে একবার প্রেস করলে আর দুবার ভিভিপ্যাট বের হলে দুটোর মধ্যে কাউন্টিং মিস ম্যাচ হবে আর এই প্রসেস ওখানেই বন্ধ হয়ে যাবে। কিছু রাজনৈতিক দল থেকে এটাও দাবি করা হয় যে সমস্ত ভোট হয়ে যাবার পর ভোট বাড়ানো হয়। ভোট দান সম্পূর্ণ পুরো হবার পরে পোলিং বুথের ইনচার্জ সমস্ত দলের কর্মীদের একসাথে নিয়ে তাদের সামনে মেশিনকে সিল করে দেয়। সমস্ত দলের কর্মীরা এই সিলকে চেক করে। দ্বিতীয়ত সমস্ত পলিটিক্যাল পার্টির লোকেরা নোট করে নেয় কোন মেশিনে কত ভোট পড়েছে। সাপোজ কোন মেশিনে 1000 ভোট পড়েছে, তখন এটা নোট করা হয় যে ওই আইডির মেশিনে 1000 ভোট পড়েছে। সমস্ত পলিটিক্যাল পার্টি মেম্বার এটা ভেরিফাই করার পর সাইন করে। এছাড়া যত প্রার্থী থাকে তাদের কাছে এই নোটটি পাঠিয়ে দেওয়া হয়। বুথে যে প্রিসাইডিং অফিসার থাকে সে স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে যখন ভোট শুরু হয় তখন সে সময়টাকে নোট করে রাখে এবং ভোট শেষ হওয়ার পরে প্রিসাইডিং অফিসার ক্লোজ বাটনে প্রেস করে। একবার ক্লোজ বাটনে প্রেস করলে আর কোনো ভোটই সম্ভব নয় ওই মেশিনে, এবং ক্লোজের সময়ও প্রিসাইডিং অফিসার নোট ডাউন করে রাখে যাতে এই টাইমের পরে কেউ ইভিএমে ছেড়ছাড় করলে বোঝা যায়। সবাই ওকে বলার পর সবাইকে সাথে নিয়ে ইভিএমকে সিল করে দেওয়া হয়। সমস্ত পলিটিক্যাল পার্টিকে একটি ইউনিক স্লিপ দেয়া হয় এবং আরেকটি স্লিপ বুথ কর্মীরা নিজের কাছে রেখে দেয়। এরপর এই ইভিএম তখনই খুলবে যখন পলিটিক্যাল পার্টি ও বুথ কর্মী উভয়েরই কোড দুটি দেওয়া হবে। এরপর ইভিএম হাই সিকিউরিটির সঙ্গে স্ট্রং রুমে নিয়ে আসা হয়। 24x7 লাইভ ক্যামেরা চলে। এই ফুটেজ এলইডি টিভিতে দেখার ব্যবস্থা থাকে। পলিটিক্যাল পার্টির কর্মীরা একে মনিটরিং করে। যেদিন কাউন্টিং হয় সেদিনের সমস্ত দলের উপস্থিতিতে স্ট্রং রুমের লক খোলা হয়। প্রত্যেক মেশিনের সিরিয়ালের সাথে সিল ও চেক করা হয়। যদি একটির ও সিল খারাপ থাকে সাথে সাথে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। সবার সম্মতি নেবার পরেই কাউন্টিং এর জন্য ইভিএমকে পাঠানো হয়। মেশিনের আইডির সাথে টোটাল ভোট ম্যাচ করা হয় যে লিস্ট দেওয়া হয়েছিল তার সাথে। এরপর কাউন্টিং স্টার্ট হয়। প্রিসাইডিং অফিসার টোটাল বাটনে প্রেস করে রেজাল্ট দেখায় আর সেটার সাথে র্যান্ডমলি ভিভিপ্যাটের সাথে মিলিয়ে দেখা হয়। যদি দেখা যায় বিজেপি 500 ভোট পেয়েছে, কংগ্রেস 400 ভোট পেয়েছে, তো সেম নাম্বার ভিভিপ্যাটে ও দেখানো উচিত। এটা র্যান্ডমলি চেক করা হয়। এবার আসা যাক ইভিএমকে কি হ্যাক করা সম্ভব বা একে কি টেম্পারেট করা সম্ভব। বিরোধীরা প্রায় দাবি করে থাকে ইভিএমের চিপ পরিবর্তনের। এই প্রশ্ন ইলেকশন কমিশনকে করা হলে তারা একটি সুন্দর জবাব দিয়েছেন। ইভিএম এর কন্ট্রোল ইউনিটে একটি প্রোগ্রাম থাকে যেটি ইভিএমকে কন্ট্রোল করে, আর এই প্রোগ্রাম একটি মাইক্রোচিপে বার্ন করা থাকে। অর্থাৎ এই প্রোগ্রামকে না আপনি দ্বিতীয়বার রিড করতে পারবেন না ওটাকে রাইট করতে পারবেন। যদি আপনি প্রোগ্রামকে দ্বিতীয়বার রিপ্লেস করতে চান তাহলে যেখানে এই প্রোগ্রামটি লেখা আছে সেটি ডেস্ট্রয় হয়ে যাবে আর ইভিএমটিও বেকার হয়ে যাবে। এই ইভিএমকে আর কখনো ব্যবহার করা যাবে না। ভোট গণনার দিন টোটাল বাটনে প্রেস করে কোন ক্যান্ডিডেট কত ভোট পেল সেটি দেখা হয়। এখানে যে রকম দেখা যাচ্ছে প্রথম ক্যান্ডিডেট 7টি ভোট পেয়েছে। ফ্লিপকার্ট, অ্যামাজন এ ডামি ইভিএম এর বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি হচ্ছে এবং সেটিকে জুড়ে বিভিন্ন ভিডিওতে দাবি করা হচ্ছে যে একে টেম্পারেট করা সম্ভব। তারা দাবি করছে ইভিএম এর ডিসপ্লেকে ফেক ডিসপ্লে দ্বারা রিপ্লেস করা সম্ভব। ছবিতে নিচেরটি হচ্ছে অরিজিনাল এবং উপরেরটি হচ্ছে ফেক ডিসপ্লে। এও দাবি করা হয় এখানে নিজের মতো করে ভোট কাউন্ট ডিসপ্লে করা সম্ভব। তাদের দাবি অনুযায়ী এখানে একটি চিপ লাগানো থাকে যা কিনা রিয়েল রেজাল্টকে রিপ্লেস করে দেয় ফেক রেজাল্টের সাথে। অর্থাৎ বাস্তবে হওয়া উচিত 3 নম্বর ক্যান্ডিডেট জিতেছে কিন্তু ডিসপ্লেতে দেখাবে 1 নম্বর ক্যান্ডিডেট জিতেছে। এই ডিসপ্লের নিচে একটি ডিভাইস থাকে যেটি ফোনের ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট করা থাকে। বুথের বাইরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি তার ফোনের একটি অ্যাপ্লিকেশন দ্বারা এদিকে নিয়ন্ত্রিত করতে পারে। কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায় যে প্রথমত ইভিএমকে খুলে ফেক ডিসপ্লে সেট করতে হবে। কড়া নিরাপত্তার মধ্যে এটি কার্যত অসম্ভব। দ্বিতীয়ত কোনো ইভিএম কোথায় যাবে এটা কেউ জানে না। এই ইভিএম ডিস্ট্রিবিউশন র্যান্ডমাইজেশন থ্রু হয়ে থাকে। তৃতীয়ত তারপরও ধরে নেওয়া গেল কেউ ইভিএম এর ডিসপ্লে চেঞ্জ করতে পেরেছে কিন্তু ভিভিপ্যাটকে চেঞ্জ করা তো কার্যত অসম্ভব। ইভিএম ডিসপ্লের ভোট কাউন্ট আর ভিভিপ্যাটের ভোট কাউন্ট দুরকম হয়ে যাবে। যে পার্টি হেরে যায় সে চিৎকার করতে থাকে যে এই ইভিএম হ্যাক হয়েছে আর জিতে গেলে চুপ থাকে। ভারতে এমন কোনো পার্টি নেই যে ইভিএমকে দোষ দেয়নি আর এমন কোনো পার্টি নেই যে জেতার পরে ইভিএম নিয়ে কিছু বলেছে। কংগ্রেস তেলেঙ্গানা, কর্ণাটক ও হিমাচলে জিতে যাওয়ার পর এখানকার ইভিএম নিয়ে কোনো দোষারোপই শোনা যায়নি, কিন্তু বাকি হেরে যাওয়া রাজ্যগুলিতে ইভিএম হ্যাক হয়েছে বলেই তাদের দাবি। আম আদমি পার্টির এমএলএ দিল্লির বিধানসভা দাঁড়িয়ে দাবি করতে থাকে যে ইভিএম হ্যাক করা সম্ভব। সে আসল ইভিএমে নয় নিজের বানানো একটি ডামি ইভিএমকে হ্যাক করে দেখিয়েছিল। এটা অনেকটা এরকম যে কেউ দাবি করছেন স্টেট ব্যাংক বা এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করা সম্ভব, কিন্তু ব্যাংকের আসল ওয়েবসাইট হ্যাক
হ্যাক না করে নিজের বানানো একটি ওয়েবসাইট হ্যাক করে দেখালেন, আর প্রমাণ হয়ে গেল যে ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করা সম্ভব। ইভিএমকে হ্যাক করা সম্ভব বললে তো আসল ইভিএমকেই হ্যাক করে দেখাতে হতো। অবশেষে ৩রা জুন ২০১৭তে ইলেকশন কমিশন সব পার্টিকে চ্যালেঞ্জ করে যে যারা বলে ইভিএম হ্যাক করা সম্ভব তারা বিশ্বের যে কোনো এক্সপার্টকে নিয়ে আসুক এবং ইভিএমকে হ্যাক করে দেখা। কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দলই ইভিএম হ্যাক করতে সেখানে পৌঁছায়নি। যায়নি তার কারণও আছে, পৌঁছে যদি ইভিএমকে হ্যাক না করতে পারত তাহলে তার প্রচুর বদনাম হতো, দলের ইমেজ খারাপ হতো এবং ইভিএমকে বদনাম করে রাজনীতি করার হাতিয়ার সেটা নষ্ট হয়ে যেত। তাই যারা আপনাদের আশেপাশে ইভিএমের হ্যাকের কথা বলছে তাদেরকে বলুন নির্বাচন কমিশনে যেতে আর ইভিএম হ্যাক করে দেশের হিরো হয়ে যেতে। প্লিজ সাবস্ক্রাইব অর ফলো বেঙ্গলি ফাইল।